ইসরায়েলের রাজধানী জেরুজালেমের রাস্তায় প্রায় প্রতিদিনই আন্দোলনে নামেন দেশটির সাধারণ জনগণ। তাদের দাবি গাজার যুদ্ধ বন্ধ হোক, জিম্মিদের ফেরাতে নেওয়া হোক পদক্ষেপ। তবে দেশটির সরকার কোনোভাবেই তাদের দাবি কানে তোলেন না। জনগণের দাবির বিরুদ্ধে গিয়েই নিয়মিত দেশটির আক্রমণ চালাচ্ছে গাজার বেসামরিক মানুষদের উপর। বিশেষজ্ঞরা বলছেন, দেশটির ক্ষমতাশালী নির্দিষ্ট একটি দল বা জোটের নিজস্ব মতামত চাপিয়ে দেওয়ার মাধ্যমে বৈধতা নেওয়া হচ্ছে এমন অভিযান ও গণহত্যার। ইসরায়েলের পার্লামেন্টের নাম নেসেট। দেশটিতে চালু আছে বহুদলীয় নির্বাচন ব্যবস্থা। 120 জন সদস্য নিয়ে পরিচালিত হয় নেসেট। তবে সদস্যরা জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হন না। দেশটির জনগণ সরাসরি কোনো প্রার্থীকে ভোট দিতে পারেন না, বরং ভোট দেয়া হয় রাজনৈতিক দলকে। অর্থাৎ পুরো দেশটি একটি একক নির্বাচনী আসনের মতো কাজ করে। সেখানে মানুষ বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়ে থাকেন। আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে ওই ভোট থেকেই নেসেটে আসেন সংসদ সদস্যরা। তবে এমন পদ্ধতি দেশটিকে ফেলে দিয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে। একই সাথে গাজায় দীর্ঘমেয়াদী অভিযানের জন্য যে ক্ষমতার দরকার বা যে ক্ষমতার মাধ্যমে যুদ্ধ বন্ধ করা যায়, সেই ক্ষমতা চলে গেছে গুটি কয়েক রাজনীতিবিদদের হাতে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নেসেটে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রায় অসম্ভব। ভোটের সামান্য অংশ পেয়েও ছোট দলগুলো সংসদে আসন পেয়ে যায় এবং জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরাই হয়ে ওঠে কিংস মেকার। বিশেষ করে ধর্মীয় ও ডানপন্থী ছোট দলগুলো যুদ্ধ, বসতি সম্প্রসারণ ও জাতীয়তাবাদী নীতি দাবি করে। বড় দলগুলো যেমন নেতানিয়াহুর লিকুদ সরকার টিকিয়ে রাখতে এসব দাবি মেনে নেয়। ফলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেও তারা আপোষ করতে পারে না। জরিপে প্রায়ই দেখা যায় ইসরায়েলের সাধারণ মানুষ যুদ্ধ নিয়ে দ্বিধাগ্রস্ত কিংবা শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশী। কিন্তু সংসদের ডানপন্থী দলগুলো নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার স্বার্থে ভিন্ন অবস্থান নিয়ে থাকেন। তারা নিজেদের ভোটার ঘাঁটির কাছে যুদ্ধকে জাতীয় নিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে তুলে ধরে। এতে সরকারের নীতি ও জনগণের মনোভাবের মধ্যে তৈরি হয় স্পষ্ট ফারাক। পিআর পদ্ধতির কারণে ছোট দলগুলোর আসন নিশ্চিত হওয়ায় তাদের ক্ষমতা বহুগুণে বেড়ে যায়। যদি সরকার যুদ্ধ বন্ধ করতে চায়, তবে সেই ছোট দলগুলো জোট ছাড়ার হুমকি দেয়। ফলে ভেঙে যায় সরকার। সুতরাং গুটি কয়েক কঠোর ও ক্ষমতাশালী নেতারাই চাইলে যে কোনো দাবি মানতে বাধ্য করতে পারেন সরকারকে। সেজন্যই ক্ষমতায় টিকে থাকার স্বার্থেই নেতানিয়াহু ও তার মন্ত্রিসভা প্রয়োজনের তুলনায় বেশি সময় ধরে গাজার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। একই সাথে ওই গায়েবী ইস্তেহারেও চলছে গণহত্যা। এই বাস্তবতা প্রমাণ করে গাজার যুদ্ধ শুধু সামরিক কৌশল নয়, বরং অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব নিকাশের ফলও বটে। ছোট দলের সমর্থন ছাড়া সরকার টেকসই হয় না। আর এই সমর্থন ধরে রাখতে হলে সরকারকে যুদ্ধপন্থী ও ইসলাম বিদ্বেষী অবস্থান মানতে হয়। এর ফলে একটি অভ্যন্তরীণ বৈপরীত্য দেখা যায়। জনগণের একাংশ যুদ্ধের ইতি চাইলেও সরকার তা চালিয়ে যায় ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসেবে। সার্বিকভাবে বলা যায়, ইসরায়েলের পিআর পদ্ধতি দেশটির গণতান্ত্রিক ব্যবস্থায় বহুমতের প্রতিফলন ঘটালেও সেটি গাজায় দীর্ঘমেয়াদী চলমান সংঘাতের অন্যতম প্রধান কারণ। বহুদলীয় জোট ভিত্তিক রাজনীতি সরকারকে এমন এক অবস্থায় ঠেলে দিয়েছে যেখানে রাজনৈতিক স্বার্থই চলে যাচ্ছে জনস্বার্থ ও মানবতার বিপক্ষে। এ কারণে গাজার গণহত্যা এখন আর শুধু সীমান্ত বা নিরাপত্তার প্রশ্নে সীমাবদ্ধ নেই, বরং ইসরায়েলি রাজনীতির অস্থির কাঠামোর প্রতিফলন হিসেবেও তা ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। নাজহাতুল তোয়া, মানব জমিন।